সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে সংখ্যার বৈজ্ঞানিক ও সাধারণ আকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং মনোযোগের সাথে বিষয়গুলি বুঝতে চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নেই সংখ্যার বৈজ্ঞানিক আকারের মানে সায়েন্টিফিক ফর্মের সাধারণ আকারটা কি। আমরা লিখে নেই সায়েন্টিফিক আকারটা কি। এখানে লক্ষ্য করো, সংখ্যার বৈজ্ঞানিক আকারের সাধারণ রূপ হচ্ছে a × 10⁻n। এখানে a মান হবে 1 এর সমান বা তার থেকে বড় কিন্তু 10 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 10 এর থেকে কম। 1 এর বড় বা সমান 10 থেকে কম, এবং n এর মান হবে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা অথবা শূন্য, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। দেখো, এরকম কিছু সংখ্যা আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি প্রত্যেকটাই কিন্তু এই আকারের মতো, অর্থাৎ a × 10⁻n এর আকার। এইগুলি হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক আকার। এখন এই ধরনের সংখ্যার সাথে তোমরা অনেকেই পরিচিত আছো। যখন কোনো বিজ্ঞান বই পড়তে যাও, যেমন আমরা পদার্থ বা রসায়ন যদি আমরা পড়তে যাই, তাহলে এই ধরনের অনেক সংখ্যার সম্মুখীন আমাদের হতে হয়। যেমন এখানে কিছু সংখ্যার সাথে তোমরা পূর্বে পরিচিত হয়েছ। এখানে লক্ষ্য করো, এই সংখ্যাটার সাথে আমরা যখন রসায়ন পড়তে শুরু করেছ, তখনই 2 চ্যাপ্টার পরেই তোমরা পেয়েছ 6.023 × 10⁻23। এটা কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আবার এই সংখ্যাটার সাথে পরিচিত হয়েছে, এইটা বা এই দুইটার সাথে পরিচিত হয়েছে। এটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর। আবার এই সংখ্যাটা হচ্ছে একটি প্রোটনের ভর, আর এই সংখ্যাটা হচ্ছে নিউট্রনের ভর। এই ধরনের সংখ্যার সাথে তোমরা ইতিপূর্বে পরিচয় লাভ করেছ। কিন্তু এই সংখ্যাগুলি কিভাবে সাধারণ আকার থেকে কিভাবে সায়েন্টিফিক আকার আসতে হয়, বা সায়েন্টিফিক আকার থেকে কিভাবে সাধারণ আকারে আসতে হয়, সেইটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝে থাকো, তাহলে তোমাদের যখন এই সংখ্যাগুলির সম্মুখীন হবে, তখনই অধ্যয়ন করতে অর্থাৎ পড়া শিখতে ভালো লাগবে না। ধরো, আমি একটি সমস্যা তুলে ধরছি। এখানে লক্ষ্য করো, আমি কোনো একটা গাণিতিক সমস্যার সমাধান করে একটি বস্তুর ভর পেলাম 15,200 গ্রাম। কিন্তু আমার উত্তরমালায় দেওয়া আছে এইটা অথবা এইটা, যে কোনো এক আকারে দেওয়া আছে। এই তিনটি যে কোনো একটি আকারে আমাদের আছে। এখন আমি যদি এই বৈজ্ঞানিক আকারটাকে যদি সাধারণ আকারে না নিতে পারি, তাহলে আমার উত্তর সঠিক হয়েছে কিনা তা আমরা নিশ্চিত হতে পারবো না। কাজেই আমি যদি নিশ্চিত হতে না পারি, তাহলে বলবো আমার উত্তর সঠিক হয় নাই। আর যদি পারি, তাহলে আমি অতি সহজে আমার উত্তর সঠিক হয়েছে এই বলে আমি একটু সান্ত্বনা
পাবা এবং মনে আনন্দ পাবা। আর যদি না বুঝি তাহলে আমার অঙ্কটি সঠিক হয় না বলে আমার মাঝে একটা মিথ্যা ধারণা চলে আসবে, পড়াশোনায় মন বসবে না। ধরো অবজেক্টিভ প্রশ্নে কোনো একটি সমাধানে আসলো 15,200 গ্রাম, তুমি হিসাব করলে এত গ্রাম আসলো, কিন্তু উত্তরে 4টি উত্তরের মধ্যে এইরকম সায়েন্টিফিক পদ্ধতি দেওয়া। এখন তুমি সায়েন্টিফিক পদ্ধতিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছ না এবং নিজেও করতে পারতেছ না, তাহলে তুমি কোনটি সঠিক বলে মনে করবে? এই ক্ষেত্রে দেখা যাবে যে আনুমানিক একটির উপর টিক দেওয়া দিবে এবং সেই উত্তরটি সঠিক নাও হতে পারে, এবং এতে মন মানসিকতা ভেঙে যায়, পড়ায় আগ্রহ কমে যায়। এবং যারা এই পদ্ধতি অর্থাৎ সাধারণ আকার থেকে সায়েন্টিফিক আকারে বা সায়েন্টিফিক থেকে সাধারণ আকারে নিতে না পারে, তাদের জন্য পড়াশোনায় মনোযোগ আস্তে আস্তে কমে আসে এবং পিছনে পড়তে থাকে এবং রেজাল্ট খারাপ হতে থাকে। আর যারা পারে তাদের অল্প সময়ে পড়া শেখা হয়ে যায়, তাদের মন ভালো থাকে, তারা আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হয় এবং রেজাল্ট ভালো করতে থাকে। কাজে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই পদ্ধতিটা ভালোভাবে শিখবে। যে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। যদি এই পদ্ধতিটা বুঝতে চাও তাহলে প্রথমে কিছু বেসিক বিষয় জেনে নিতে হবে এবং খুব ছোট ছোট বেসিক বিষয় আমি আলোচনা করছি, আমার সাথে একটু ভালোভাবে ফলো করবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 10⁻1 সমান আমরা জানি 10। 10 স্কয়ার মানে 10 দুইবার লিখে গুণ, মানে 10 × 10 মানে 100। 10 কিউব মানে 10 তিনবার লিখে গুণ। এই ধরনের সূচকীয় রাশির অঙ্ক তোমরা অনেক করতে পারো, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। 10⁻4 মানে 10 4বার লিখে গুণ, অর্থাৎ একের ডানে কয়টা শূন্য? 4টি। এখানে ভালোভাবে ফলো করো। 10 স্কয়ার মানে 1-এর পরে 2টি শূন্য। 10 কিউব মানে 1-এর পরে 3টি শূন্য। 10⁻4 মানে 1-এর পরে 4টি শূন্য। এইভাবে যদি আমি লিখি 10⁻12 তাহলে 1-এর ডান পাশে 12টি শূন্য আসবে। লক্ষ্য করো, এখানে দেখো 10⁻12 মানে 1-এর ডান পাশে 12টি শূন্য। এখন যদি আমি লিখি 10⁻23 তাহলে কয়টা শূন্য আসবে? 1-এর ডান পাশে 23টি শূন্য আসবে। তাহলে আমরা এই সংখ্যাগুলি কীভাবে চেঞ্জ করতে পারি? 10 কিউব, 10 স্কয়ার, 10⁻4, 10⁻12 যে কোনো পাওয়ার থাক, ধনাত্মক পাওয়ার থাকলে আমরা এইভাবে বসাইতে পারি। এখন প্রশ্ন হলো, যদি পাওয়ার মাইনাস থাকে তারপরে কি হবে? এখানে লক্ষ্য করো, 10-এর পাওয়ার মাইনাস হলে কি হবে? 1/10। 10⁻2 মানে 1/10 স্কয়ার মানে 1/100। 10⁻3 মানে 1/10 কিউব মানে 1/1000। 10⁻4 মানে 1/10⁻4 মানে 1/10,000। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 10-এর পাওয়ার যদি -1 থাকে 1/10, 2 হলে 1/1-এর ডান পাশে কয়টা শূন্য? 2টি। 3 হলে 1-এরকে ভাগ দিব, 1-এর ডান পাশে কয়টা শূন্য হবে? 3টি। যদি 10⁻4 থাকে তাহলে 1কে ভাগ দিব কত দ্বারা? 1-এর ডান পাশে 4টি শূন্য। এইভাবে আমরা লিখতে পারি। দেখো, পাওয়ার মাইনাস থাকলে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখাবো কিছু গুণ। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, কিছু গুণ করি। দশমিক ভগ্নাংশকে আমরা গুণ করব, সিম্পল রাশি দিয়ে গুণ করব। যেমন আমরা এখানে 2.3456789 একটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এটাকে আমরা যদি প্রথমে 10 দ্বারা গুণ করি, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি বা এমনি স্বাভাবিকভাবে লিখে এই সংখ্যাটার নিচে 10 লিখে আমরা গুণ করি, তাহলে গুণফল পাবো
দেখা যাবে দশমিক বিন্দু যেখানে আছে তার সেখান থেকে 1 গড় ডান পাশে চলে আসছে 10 দ্বারা গুণ। আবার যদি 100 দ্বারা গুণ করি তাহলে দেখা যাবে 2 গড় ডান পাশে আসছে। 1000 দ্বারা গুণ করলে 3 গড় ডান পাশে আসবে। আবার 10,000 দ্বারা গুণ করলে 4 গড় বাম পাশে ডান পাশে চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 দ্বারা গুণ মানে 1 এর পরে একটা শূন্য, তাহলে দশমিক বিন্দু 1 গড় ডান পাশে আসবে। 2টা শূন্য থাকলে 2 গড় ডান পাশে। শুধু 10, 100, 1000, 10,000 এইগুলি 10, 100, 1000, 10,000 এই জাতীয় সংখ্যা। তাহলে আমরা একটি শূন্য থাকলে 1 এর পরে একটি শূন্য থাকলে আমরা 1 গড় ডান পাশে আনবো, 2টি শূন্য থাকলে 2 গড় ডান পাশে, 3টি শূন্য থাকলে 3 গড় ডান পাশে আসবে, 4টি শূন্য থাকলে 4 গড় ডান পাশে আসবে। এই সংখ্যাটিকে দেখো আবার এইভাবে লিখতে পারি আমরা। 100কে আমরা 10 স্কয়ার লিখতে পারি, 1000কে 10 কিউব, 10,000কে 10 টু দি পাওয়ার 4। তার মানে এই সংখ্যাটাই হলো এটা। আমরা যদি 10 স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি একের ডানে কয়টা শূন্য আছে? 2টা, 2 গড় ডান পাশে আসবে। 10 কিউব মানে 3টা, একের ডানে 3টা শূন্য, তাহলে 3 গড় ডান পাশে আসবে। 10 টু দি পাওয়ার 4 মানে 4 গড় ডান পাশে আসবে। এবার যদি আমরা 10 টু দি পাওয়ার 5 দিই 5 গড় ডান পাশে আসবে। এইভাবে আমরা গুণ করতে পারি। দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা এই কথাটা বুঝতে পারছি যে একই ডান পাশে যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু গুণ করার সময় দশমিক বিন্দু তত গড় ডান পাশে আসবে। এখন প্রশ্ন হলো যদি দশমিক বিন্দু না থাকে তাহলে কি হবে? তাহলে যতটা শূন্য আসবে ডান পাশে শুধু ততটা শূন্য বসে যাবে। যেমন ধরো এখানে একটি শূন্য আছে, এখানে একটা শূন্য বসে যেত। আবার যদি 100 ছিল, এখানে দশমিক না থাকতো তাহলে ডান পাশে আরও 2টি শূন্য বসতো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলো এবার দেখো আমরা গুণ শিখেছি। এখন যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? প্রথমটাই দেখো ভাগ করলে কি হয়। আমরা যদি 1কে 10 দ্বারা ভাগ দিই, 10 দ্বারা ভাগ মানে 1, যদি আমরা ভাগ করি 1 ভাগ এভাবে যদি লিখে নিই 1 10 ভাগ এভাবে 10 আমরা যদি এটা লিখে নিই 10 দ্বারা ভাগ দিব কাকে? 1কে। তাহলে আমরা দেখব প্রথমে কি 10 একের মধ্যে জানা, আমরা দশমিক বিন্দু দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাহলে কত হলো 1। তার বাম পাশে একটা শূন্য বসায় দিতে পারি, তাহলে কত হবে 0.1। অর্থাৎ 10 দ্বারা ভাগ দিলে কত? 1 গড় বাম পাশে দশমিক চলে আসলো। এইভাবে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে দেখা যাবে 2 গড় বামে আসে। 1000 দ্বারা ভাগ দিলে 3 গড় বামে আসে। এখন প্রশ্ন হলো যদি সংখ্যা না থাকে তাহলে কি হবে? তাহলে বামে শূন্য দ্বারা গড় পূরণ করতে হবে। তাহলে যাক আমরা দেখতে পেলাম যে 10 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু 1 গড় বামে আসে। অর্থাৎ একের ডান পাশে যদি একটি শূন্য থাকে তাহলে 1 গড় বামে আসবে। যদি 2টি শূন্য থাকে 2 গড় বামে, 3টি শূন্য থাকলে 3 গড় বামে ভাগের সময়। ঠিক এখন দেখো 1কে যদি আমরা এখানে কতটা শূন্য আছে দেখো 2, 4, 6 আর 10, তাহলে 10 গড় বামে আনতে হবে। 10 গড় কোনটা? 1 লিখে, অর্থাৎ উপরে যা থাকবে সেটা লিখে তারপর এখান থেকে আমরা 10 গড় গণনা করব। এইভাবে আমরা ভাগ করলে দেখা যাচ্ছে যে দশমিকে অর্থাৎ 10, 100, 1000 বা 10,000 বা আরও যাই থাক, আমরা একের ডান পাশে যতটা শূন্য থাকবে ভাগ করার সময় তত গড় বামে দশমিক চলে যায়। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে গুণের সময় 1-এর ডান পাশে যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু তত গড় ডান পাশে চলে যাবে, আর ভাগ করার সময় তত গড় বাম পাশে চলে যায়। এখানে দেখো আর কিছু সংখ্যা তুলে ধরছি। এই যে একটি সংখ্যা লিখলাম, দেখো এখানে কয়টা শূন্য আছে? 23টা শূন্য, না 13টা শূন্য, 10 টু দি পাওয়ার 13। এটাকে আমরা এইভাবে না লিখে এইটাও লিখতে পারি। এখন এই সংখ্যাটাকে যে আমরা সূচকীয় পদ্ধতিতে যদি উপরে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার -13, তার মানে এইটা আর এটা একই কথা। এখন 10 টু দি পাওয়ার -13 দ্বারা ভাগ করলে কত গড় বামে আসবে? একের ডান পাশে কয়টা শূন্য? 13টা, 13 গড় বাম পাশে আসবে। এখন আমরা 13 গড় দশমিক বিন্দু 13 গড় বামে নিয়ে আসি। দেখো এখানে আমরা
গণনা করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন 12 পর্যন্ত আমার অঙ্ক শেষ হয়ে যায়, তারও আরেকটা গড় লাগে, কাজে এটা শূন্য দ্বারা পূরণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি ভাগ করি তাহলে 1-এর ডান পাশে যতটা শূন্য থাকবে ঠিক তত গড় বাম পাশে দশমিক বিন্দু সরাইতে হবে, তাহলে হয়ে যাবে। এবার চলো আমরা পরবর্তী অংশে যাই। এখানে লক্ষ্য করো একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করেছি শুধু বেসিক বিষয়, কিন্তু এখন আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। কিভাবে করতে হয় সেটা বিস্তারিত দেখাবো। এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে কত 0.0001234। এখন এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে আনি তাহলে আমাদের বৈজ্ঞানিক আকারে সাধারণ রূপটা হচ্ছে a × 10⁻n, অর্থাৎ a এর মান হবে 1 এর সমান বা তার থেকে বড় কিন্তু n এর কিন্তু 10 থেকে ছোট, এবং n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এখন লক্ষ্য করে এই সংখ্যাটি কিন্তু 1 এর অপেক্ষা অনেক ছোট। এখন আমাকে এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে আনতে হলে আমাকে দশমিক বিন্দুটা এই 1 এবং 2 এর মাঝখানে আনতে হবে। চলো আমরা দেখে নিই। এখানে লক্ষ্য করো আমরা অঙ্কটা কিভাবে করলাম। এই যে সংখ্যাটি আমরা লিখলাম, এখানে আমি 4টিকে বাদ দিয়েছি, তোমরা 4 রেখে রাখতে পারো। এখন আমরা 1 2 3 পর্যন্ত আমি করে দেখাচ্ছি। এখানে এই সংখ্যাটি 1 অপেক্ষা অনেক ছোট। এখন এটাকে 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট এই আকার এইরকম করতে হলে আমাকে দশমিক বিন্দুটা কোথায় আনতে হবে? 1 এবং 2 এর মাঝখানে আনতে হবে, তাহলে এই সংখ্যাটা হবে 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। তাহলে এখন আমরা দশমিক বিন্দু কোন দিকে আনতে হয়? দশমিক বিন্দু আনতে হচ্ছে আমাদের ডান পাশে। আমরা একটু আগে দেখেছি যে দশমিক বিন্দু ডান পাশে আনতে হলে গুণ করতে হয়। কত গড় ডান পাশে আনবো? 1 2 3 4, 4 গড়। তাহলে আমরা 1 এর ডান পাশে কয়টা শূন্য দিব? 4টা শূন্য। তাহলে আমরা গুণ করে ফেললাম 1 এর ডান পাশে 4টা শূন্য। কেন? দশমিক বিন্দু ডান পাশে আনার জন্য। কত গড়? 4 গড় আমরা লিখে নিলাম। কিন্তু এই সংখ্যাটা তো আমরা অতিরিক্ত লিখেছি, এই যে এটা আমাদের পূর্বে ছিল না, অর্থাৎ এইখানে যাই কিছু করি টোটাল রেজাল্ট কিন্তু এটার সমান হতে হবে। আমরা 10,000 দ্বারা গুণ করলাম। এখন এই 10,000কে কাটতে হলে আমাকে 1/10,000 দিতে হবে। আমরা লিখে নিলাম এই 1/10,000। এখন আমরা এই সংখ্যাটি দ্বারা গুণ করি, এইটুকুর গুণ করে ফেলি। গুণ করলে কি হলো? দশমিক বিন্দু 4 গড় ডান পাশে আসলো, অর্থাৎ কত আসলো? 1.23। আবার 1/10,000কে আমরা লিখতে পারি 1/10⁴। এখন এইটাকে আমরা সূচকের পদ্ধতিতে যদি উপরে নিয়ে যাই তাহলে 10⁻⁻4। তাহলে এইটাই হলো আমার বৈজ্ঞানিক আকার। এখানে দেখো, লক্ষ্য করো কিভাবে করলাম। দশমিক বিন্দু আমাকে ডান পাশে আনতে হয়েছে, কত গড়? 4 গড়। কাজে আমরা গুণ করলাম কত দ্বারা? 1 এর ডান পাশে 4টা শূন্য দেওয়া, এবং যা দ্বারা গুণ করছে সেই সংখ্যাটা দিয়ে আবার ভাগ করতে হলো। আমরা এটাকে গুণ করে ফেললাম আর এই সংখ্যাটা রেখে দিলাম। এটাকে আমরা 1/10⁻, যতটা শূন্য তত পাওয়ার দিব। এটাকে উপরে নিয়ে গেলে 10⁻⁻ হয়ে গেল। তাহলে এই হলো আমাদের বৈজ্ঞানিক আকার। এখানে একটি সংক্ষেপে বিষয়টি মনে রাখার জন্য দেখো, আমরা এত কিছু এইটুকু যদি আমরা নাও করি তাহলেও আমরা একেবারে করে ফেলতে পারি। কিভাবে? এখানে দশমিক বিন্দু কত গড় ডান পাশে আনছি? 4 গড়। তাহলে 10 এর পাওয়ার হবে -4। যদি আমরা 5 গড় আনতাম তাহলে 10 এর পাওয়ার হতো -5। তাহলে আমরা দেখলাম দশমিক বিন্দু যত গড় ডান পাশে আনবো, দশমিক বিন্দু আনার পর যে সংখ্যাটা হবে সেটি লিখে তার সাথে ইন্টু হিসাবে লিখব 10 এর পাওয়ার তত মানে যত গড় ডান পাশে এনেছি। ঠিক এইভাবে আরেকটি অঙ্ক করি, দেখো এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, এটি সমাধান করব। দেখো এখন আমরা এটাকে কি করতে পারি দেখো সংক্ষেপে। এখানে এই সংখ্যাটি 1 থেকে অনেক ছোট, এটাকে 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট করতে হলে আমাকে দশমিক বিন্দু আনতে হবে 3 এবং 4 এর মাঝখানে। তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে কত গড় ডান পাশে আসে? 1 2 3 4 5 6 7 8 গড়।
তাহলে 8 গড় বামে ডান পাশে নিয়ে আসলাম, বসাইলাম 3.4526 বসাইলাম, কত গড় আনলাম ইন্টু 10⁻⁻8। তাহলে আমরা একটু আগে দেখেছি যে দশমিক বিন্দু যত গড় ডান পাশে আসবে ইন্টু হিসাবে 10 হবে তত। আমরা লিখে নিলাম, দেখো একেবারে সংক্ষেপ হয়ে গেল। এখন যদি আমরা এইটাকে আমরা আবার বৈজ্ঞানিক আকারকে সাধারণ আকারে নিতে চাই, তাহলে কি করব, 10 যত আছে মাইনাস থাকলে দশমিক বিন্দু বামে আসবে, কত গড় যত পাওয়ার, যেমন 8 পাওয়ার আছে কাজে 8 গড় বামে আসবে। তাইলে আমরা এখান থেকে দেখো সাধারণ আকার থেকে বৈজ্ঞানিক আকারে নিতে পারি, বৈজ্ঞানিক আকার থেকেও সাধারণ আকারে নিতে পারি। এখন এইখানে এই সংখ্যাটিকে আমরা কি লিখতে পারি, এখানে 1 থেকে বড় 10 থেকে ছোট করতে হলে দশমিক বিন্দু আনতে হবে 9 এবং 7 মাঝখানে। তাহলে কত গড় ডান পাশে আসতেছে, 2, 4, 6, 8, 10, 12 গড়, 13 গড়। তাহলে আমরা 10⁻13 লিখে নিব। তাহলে আমরা লিখব কি 9.785 ইন্টু 10⁻13। দেখো এখানে লক্ষ্য করো, এই যে আমরা কত গড় নিলাম, 13 গড় ডান পাশে নিলাম, কাজে 10⁻13 হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে বইয়ে এই বৈজ্ঞানিক আকারকে সরাসরি অনুসরণ করে না, তারা কি করে, এখানে যেমন আছে 9 পরে দশমিক, অনেক সময় কি 9 এবং 7 পরেও দশমিক দিয়ে দেয়। তাহলে আমরা যদি দশমিক বিন্দু 7 এখানে নিতাম তাহলে এখানে কত হইতো দেখো তো, তাহলে কত গড়ানো হতো, 14 গড়, তাহলে 10⁻14। তাহলে লিখতাম 97 অর্থাৎ 97.85 ইন্টু 10⁻14। যেমন এখানে আমি লিখেছি, দেখো আমরা 3 ডান পাশ 3 এবং 4 মাঝখানে দশমিক বিন্দু নিয়ে আসছিলাম। এখন কি করছে, দশমিক বিন্দু আরও 1 গড় বেশি এনেছে, তাহলে কত 4 এবং 5 মাঝে, তাহলে কত গড় আসলো 9 গড়। তাহলে আমাদের হবে কত 10⁻9। এইরকমভাবে অনেক সময় বইগুলিতে লেখা থাকে। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা সামনে অগ্রসর হই। এখানে 2টি সংখ্যা আছে, এই সংখ্যা দুটিকে বৈজ্ঞানিক আকারে আনতে হবে। এইটা দেখো 1 অপেক্ষা বড়, 10 থেকে অনেক বড়। তো এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে আনতে চাই তাহলে আমাকে দশমিক বিন্দু নিতে হবে 1 এবং 2 মাঝখানে। এবার দশমিক বিন্দু তো নাই, তাও ডান পাশে একটি আছে বলে ধরে নিতে হবে। তাহলে আমাদের কত গড় বাম পাশে নিতে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7 গড়। তাহলে আমরা লিখবো কি 1.2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ পুরাটা লিখবো এবং ইন্টু 10 এবার কি হবে, এবার দশমিক বিন্দু কিন্তু আমাদের কোথায় গেছে, বাম পাশে গেছে, কাজে 10 হবে প্লাস। একটু দেখো আমি করে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো দশমিক বিন্দু কত গড় নিতে হয়, 2, 4, 6, 7 গড়। কাজে আমি 1 ডান পাশে কয়টা শূন্য, 7টা শূন্য লাগবে, ভাগ দিতে হবে, ভাগ দিলাম। এই যে এটা অতিরিক্ত লিখেছি এটা দ্বারা আমরা গুণ করে ফেললাম। এখন আমরা এইটুকুকে আমরা ভাগ করে ফেলি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এই অংশটাকে ভাগ করে ফেললাম। ভাগ করলে কি হবে, 1 ডান পাশে কয়টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে 7 গড় ডান পাশে বাম পাশে নিয়ে গেলাম, 7 গড় বাম পাশে আনার পর কোথাও 1 এবং 2 মাঝখানে দশমিক বিন্দু বসাইলাম, ইন্টু এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 10⁻7। এইটাই হলো বৈজ্ঞানিক আকার। এখানে লক্ষ্য করো, আমি যদি এই অংশটুকু না করিয়া সরাসরি করতে চাই তাহলে কি হয়, দশমিক বিন্দু যত গড় বাম পাশে নিতে হবে 10 হবে তত প্লাস। যেমন 7 গড় বাম পাশে নিয়েছি, 10 হচ্ছে +7। যদি 8 গড় নিতাম তাহলে 10 হবে +8। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যে দশমিক বিন্দু যত গড় বাম পাশে নিব ইন্টু হিসেবে 10 হবে প্লাস তত। ঠিক আছে, এইবার চলো আমরা পরবর্তী অংশটা দেখাই। এই অঙ্কটিকে আমরা যদি করতে চাই তাহলে এটা যদি আমরা 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট করতে চাই তাহলে দশমিক বিন্দুটা আমাদের 4 এবং 5 মাঝখানে আনতে হবে। তাহলে আনতে হলে দশমিক বিন্দু কত গড় বামে আনতে হয়, 1, 2, 3, 4 গড় যেখানে আছে সেখান থেকে 4 গড় বামে আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 4.532189 ইন্টু 10⁴। তাহলে দেখো লিখে নিই,
এখানে দেখো আমরা 4 ঘর ডান পাশে না বাম পাশে এনেছি, 10 পাওয়ার হচ্ছে 4। অনেক সময় দেখা যায় কি আমার এই 4.4 এবং 5 মাঝে না রেখে কি করে 45 পরে দেয় 45, তাহলে আমরা কত ঘর আনলাম 3 ঘর, তাহলে 10 পাওয়ার হবে +3। অর্থাৎ দশমিক বিন্দু যত ঘর বামে আনবো ইন্টু হিসাবে থাকবে 10 পাওয়ার তত। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখতে পারলাম যে দশমিক বিন্দু যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে 10 পাওয়ার হবে প্লাস, আর দশমিক বিন্দু যদি ডান পাশে আনি 10 পাওয়ার হবে মাইনাস। তাহলে কত হবে মাইনাস বা প্লাস কত হবে, যত গড় ডানে নিব বা যত গড় বামে নিব তত 10 পাওয়ার হবে তত। তাহলে চলো আমরা আর কিছু অঙ্ক করি। এখানে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছ, এই দুইটাকে আমরা যদি সরাসরি বৈজ্ঞানিক আকারে নিয়ে আসি তাহলে দেখো কি হয়। এখানে লক্ষ্য করো কি দাঁড়ালো, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিতে আমরা যদি 1 থেকে বড় 10 থেকে ছোট এর মাঝে নিয়ে আসি তাহলে দশমিক বিন্দুটা আমাদের 4 ঘর 1 2 3 4 5 ঘর 5 ঘর কোথায় আনতে হয়, ডান পাশে আনতে হয়। তা আমরা জানি ডান পাশে আনলে 10 পাওয়ার হবে তত মাইনাস, তাহলে আমাদের 5 ঘর যদি আনি তাহলে হবে কত 3.245 ইন্টু 10⁻⁵। অনেক সময় কী করে আমরা অতিরিক্ত 1 ঘর বেশি নিয়ে আসি, তাহলে কত ঘর আনলাম 6 ঘর, তাহলে 10 পাওয়ার হবে -6। তখন দশমিক বিন্দু বসবে 3 আর 2 পরে 2 এবং 4 মাঝখানে। এবার আসে এই সংখ্যাটিকে যদি আমরা আলোচনা করি তাহলে কি দাঁড়াবে, এখানে দশমিক বিন্দু নিতে হবে 2 4 6 7 ঘর, অর্থাৎ 1 এবং 9 মাঝখানে। তাহলে 7 ঘর ডান পাশে নিতে হয়, ডান পাশে যদি নিতে হয় তাহলে কত হয় 10⁻⁷। আমরা আগেই বলেছি দশমিক বিন্দু যত ঘর ডান পাশে নেবে 10 পাওয়ার হবে তত মাইনাস। অনেক সময় আমরা কি করি 9 এবং 8 মাঝখানে অর্থাৎ বামে দশমিকের বামে আমরা 2টি অঙ্ক রেখে দিই, এই জন্য আমাদের তাহলে কত ঘর যাচ্ছে 8 ঘর, তাহলে 10⁻⁸। এইভাবে আমরা সংক্ষেপে লিখে ফেলব। এখানে আরো দুটি সংখ্যা দেওয়া আছে, এই দুইটিকে আমরা যদি বৈজ্ঞানিক আকারে আনি তাহলে দেখো কি দাঁড়ায়। এগুলো হচ্ছে 10 অপেক্ষা অনেক বড় সংখ্যা, তাহলে কি দাঁড়ায় দেখো। এখানে লক্ষ্য করো এই দুইটি সংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি কি 10 থেকে অনেক বড় সংখ্যা, কাজে এই ক্ষেত্রে এদেরকে 10-এর থেকে ছোট করতে হবে। কাজে আমরা এই প্রথমটার ক্ষেত্রে কি করতে পারি, এই প্রথমটার ক্ষেত্রে আমরা দশমিক বিন্দু কোথায় নিতে হবে 5 এবং 6 মাঝখানে, তার দশমিক বিন্দু নিতে হয় 1 2 3 4 5 6 6 ঘর কোথায় বাম পাশে, তাহলে যদি বামে নিই 10 পাওয়ার কত হয় প্লাস হয়, তাহলে কত প্লাস হবে 10⁻+6। অনেক সময় আমরা এই যদি দশমিকের বাম পাশে আমরা 2টি অঙ্ক রেখে দিই তাহলে কি থাকবে, কত ঘর নেওয়া হবে 1 2 3 4 5 ঘর, তাহলে কত 10⁵, তখন হবে কি 56.73821 ইন্টু 10⁵। এইভাবে লিখতে পারে, অনেক সময় বইগুলিতে এইভাবে লেখা থাকে। আবার এই অঙ্কটিতে লক্ষ্য করো এখানে দশমিক বিন্দু নিতে হবে 8 এবং 9 মাঝখানে, তাহলে কত ঘর ডান পাশে বাম পাশে নিতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ঘর, তাহলে কত হবে 10⁸। 9.8 পরে এগুলি লিখে পরে 10⁸ অনেক সময় আমরা 2 অঙ্ক রেখে দিই দশমিকের বামে, তাহলে কত ঘর 2 4 6 7 ঘর 10⁷। এইভাবে আমরা সংখ্যাকে সাধারণ আকার থেকে বৈজ্ঞানিক আকারে নিয়ে আসতে পারি, 1 মিনিট কয়েক সেকেন্ডের মাঝখানে আমরা করতে পারি, বা বৈজ্ঞানিক আকার থেকে আমরা সাধারণ আকারে নিতে পারি। এখন যদি আমি উল্টাভাবে চলি, যেমন এই সংখ্যাটি বৈজ্ঞানিক আকার আছে, একে আমার সাধারণ আকারে নিতে হবে, তাহলে আমরা কি করব 10⁻6 দ্বারা গুণ, আমি প্রথম দিকেই গুণ অঙ্ক দেখে আসছি, 1-এর ডান পাশে কয়টা শূন্য আছে 6টা, তাহলে দশমিক বিন্দু 6 ঘর ডান পাশে চলে আসবে, গুণ করে ফেলবো। আর যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে কি যত পাওয়ার থাকবে মাইনাস তত ঘর বাম পাশে চলে আসবে। আমরা বৈজ্ঞানিক আকার থেকে সাধারণ আকারে বা সাধারণ আকার থেকে বৈজ্ঞানিক আকারে
অতি সহজেই নিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী আর কিছু আলোচনা করি। এখানে লক্ষ্য করো, একটি সমস্যা তুলে ধরছি আমি। ধরো পরীক্ষায় আসলো, এই অঙ্কটি আসলো এবং এটা একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন। আলো 5 সেকেন্ড সময়ে 1,50,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আলোর বেগ নিচের কোনটি? এখন আমরা জানি আলোর বেগ কি, 1 সেকেন্ডে কতটুকু যায়, তাই না? কত মিটার যায়, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা কিলোমিটারও থাকতে পারে। এখানে আমরা 5 সেকেন্ডে যাই, একক দশশতক হাজার অযুত লক্ষ, না 1,50,000। তাহলে আমরা এটাকে 5 দ্বারা যদি ভাগ দিই কত? 3 লক্ষ আসবে। এখন এইখানে এককটা কি দেওয়া আছে? কিলোমিটারে। এখন আমরা বাইর করতে পারি, এটাকে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই, তো ভাগ করে আমরা পাবো কত? 3। 3-এর ডান পাশে শূন্য পাবো, 1, 2, 3, 4, 5টি। এখানে দেখো, এই যে কর সাথে কিন্তু আমাদের মিলে গেছে। কিন্তু এখানে লক্ষ্য করো, আমি দেখাই দিচ্ছি, কর সাথে কিন্তু আমাদের মিলে যায়। আমরা যদি 5 দ্বারা ভাগ দিই, কিন্তু আমাদের এককটা মিলে না। একক দেওয়া আছে কিলোমিটার, কিন্তু আমাদের আসছে মিটার। উত্তর তো মিলে গেল ভাগ করার পরে। এখন তো আমাদের এটা সঠিক বলতে পারতেছি না। আবার অন্যগুলি তো এইরকম ফল আসেও না। আমরা ভাগ দিলাম, পেয়ে গেলাম কত? 3 লক্ষ। আমি ভাগ করছি, করার পরে 3 লক্ষ পেলাম, কিন্তু 3 লক্ষ পাইছি ঠিকই, কিন্তু একক মিলে না। আবার এখানে সংখ্যা পাইছি ঠিকই, কিন্তু এখানে আবার দেওয়া আছে মিটার, এই বৈজ্ঞানিক আকারে। আবার এখানে দেওয়া আছে 75। তো 75 তো হতে পারে না, কারণ এটা তো ভাগ করতে হবে, এর গুণ সম্ভব না। এখানে আবার এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে দেওয়া আছে, কাজে এটা সঠিক না হলে এটাও সঠিক হতে পারে না। এখন এইখানে তো আমি কি করব? এখন অবশ্যই আমাদেরকে বৈজ্ঞানিক আকার জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু সঠিক উত্তরটি আমরা দিতে পারবো না। এখানে লক্ষ্য করো, উত্তরটা আমরা পেয়েছি ঠিকই, 3 লক্ষ। হবে কি? কিলোমিটার। এখানে আছে মিটার, কাজে এটা সঠিক না। এইখানে হবে, এই মিটারকে যদি আমি কিলোমিটার তৈরি করি, কিলোমিটার হয়, তাহলে কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে কত হবে? আরও 3টে শূন্য আসবে। 1000 দা গুণ করলে এখানে কয়টা শূন্য আছে? 2টি, 5টি, 5টি আর 3টি কত? 8টি। তাহলে 3 × 10 টু দি পাওয়ার। এই যে হলো আমাদের সঠিক উত্তর। যদি আমি বৈজ্ঞানিক আকার না জানি, তাহলে এটার সঠিক উত্তর দেওয়া সম্ভব না। এরকম শত শত প্রশ্নের সম্মুখীন শিক্ষার্থীদেরকে হতে হয়, এবং যারা বোঝে না তারা কয়েকটির মধ্যে এরকম হোঁচট খাওয়ার পর লেখাপড়া থেকেই দূরে সরে যায় এবং এই বইটি পড়তে আগ্রহে প্রকাশ করে না। আর যারা বোঝে তারা আগ্রহের সাথে এটি বুঝতে পারে এবং ভালো ফলাফল করতে সক্ষম হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন প্রশ্ন হলো, হোয়াই ইউ নিড টু লার্ন সায়েন্টিফিক মেথড অফ নাম্বারস? আমাদেরকে কেন বৈজ্ঞানিক পদ্ধতি আকারের সংখ্যা জানতে হবে? হ্যাঁ, অবশ্যই জানতে হবে। আমরা যদি কোনো সংখ্যা লিখি, যেমন 1-এর ডান পাশে আমি 20টি শূন্য দিলাম, যেমন আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দেখেছি 6.023 × 10⁻23, এবং এটা যদি আমরা পুরো সংখ্যাটা লিখি, তাহলে 1-এর ডান পাশে 23টা শূন্য দিতে হবে। এই শূন্য 8-10টি শূন্য দেওয়ার পরে আমার গণনা শুরু করতে হবে, কয়টা দিলাম, আবার ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা এই সংখ্যাটিকে লিখি 6.02 × 10⁻23, তাহলে অল্প অর্থই হয়ে গেল, আমাদের কাগজ কম লাগলো এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। লক্ষ্য করো, আমি কিছু সংখ্যা লিখে দেখাচ্ছি। এটা হলো একটা ব্যাগ। কত? আলুর ব্যাগ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এখানে লক্ষ্য করো, আমরা কি লিখতে পারি? এই যে সংখ্যাটা 1, 3 দা কয়টা শূন্য আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। দেখো, আমরা যদি লিখতে শুরু করি 3 লিখে তারপর কয়েকটা শূন্য দিয়ে আবার গণনা শুরু করতে, কয়টা দিলাম, দেখা যায় যে অনেক সময় 8টার স্থলে 7টা হয়, বা একটা বেশি হয়ে যায়, 9টা হয়ে যায়। বারবার গণনা করতে হয় এবং তাতে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কিন্তু এখন এইটাকে যদি আমি এইভাবে লিখি 3 × 10⁻⁸, এইটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই এবং অল্প সময় হয়ে যায়, এবং এটা দেখতেও সুন্দর। আর শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবে এই বৈজ্ঞানিক আকারগুলি ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি,
এখন যদি আমি শুধু আমার দেশ নিয়ে বসে থাকি বা আমার এলাকা নিয়ে বসে থাকি তাহলে চলবে না। কাজে আন্তর্জাতিকভাবে যেহেতু প্রচলিত, কাজে আমাদেরকে এটা বুঝতে হবে এবং শিখতে হবে। এখানে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার কথা বলেছিলাম, যে সংখ্যাগুলির এই যে 23-এর পরে দেখো কয়টা শূন্য আছে, 23টা শূন্য আছে। এখন এই 23টা শূন্যকে আমরা যদি লিখতে যাই তাহলে কতবার যে ভুল হবে আল্লাহ মাবুদি জানে। তো যাই হোক, আমরা লিখতে পারি কি 23টা শূন্য হলে 10⁻23, যদি 24টা 10⁻24 লিখে নিব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অত গণনা করারও প্রয়োজন নেই, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলো আমরা আরেকটা অগ্রসরে। এইখানে দেখো আরেকটি সংখ্যা দেওয়া হয়েছে, এইটাকে যদি আমরা লিখতে পারি, লিখতাম এই যে 9.11 × 10⁻28। এখন আমরা যদি এটাকে ভাগ প্রক্রিয়া নিয়ে আসি, এই দেখো এখানে কতগুলি শূন্য দিতে হয়। কারণ এই পদ্ধতির থেকে আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিটা অনেক সহজ, এই জন্য আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি জানা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো যতক্ষণ যা আলোচনা করেছি তার থেকে কিছু অংশ আমি মূল্যায়নে চলে আসছি, দেখি তোমরা আমার সাথে করবে। আগে নিজের উত্তর তৈরি করবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। নিজের সংখ্যাগুলিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। এখন প্রথমটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? এটি 10 থেকে অনেক বড় সংখ্যা, সুতরাং 10 থেকে ছোট কিন্তু 1 থেকে বড় করতে হলে আমাকে দশমিক বিন্দুটা কোথায় বসাতে হবে? 2 এবং 3 মাঝখানে। তাহলে কোথায় নিতে হবে দশমিক? বাম পাশে দশমিক চলে যাচ্ছে। কত গড়? গণনা করি, 2, 4, 6, 8 গড়। তাহলে আমরা লিখব কি 2.34162378 ইন্টু 10⁻, দশমিক বিন্দু কোন দিকে গেল? বাম দিকে গেল। কত গড়? 2, 4, 6, 8 গড়, 8 গড়। তাহলে 10⁻+8 এটা লিখে নিব। দেখো তোমাদের উত্তরের সাথে মিলে কিনা। তারপরে এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে করতে চাই তাহলে এইবার কিন্তু এটা 1 থেকে অনেক ছোট, এটাকে 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট করতে হলে দশমিক বিন্দু 7 এবং 8-এর মাঝখানে আনতে হবে। তাহলে কত গড় ডান পাশে আনতে হবে? 2, 4, 6, 8, 10, 11, 12। তাহলে 12 গড় ডান পাশে আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 10⁻12, অর্থাৎ 7.8 ইন্টু 10⁻12। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথমটার বৈজ্ঞানিক আকার, দ্বিতীয়টার বৈজ্ঞানিক আকার। নিজের সংখ্যাগুলোকে স্বাভাবিক আকারে প্রকাশ করে। এখন তো স্বাভাবিক আকারে নিতে হবে বৈজ্ঞানিক আকার থেকে। এখন আমরা জানি 10-এর পাওয়ার কত আছে? 5। এখন আমরা কি করব? সংখ্যাটির ডান পাশে 5টি শূন্য বসে তারপর 1 গড় বামে দশমিক বসাবো, তাহলে যা হয়। এই সংখ্যাটিকে যদি আমরা করি তাহলে কি করব? এখানে পাওয়ার আছে মাইনাস, তাহলে দশমিক বিন্দু বামে চলে যাবে। কত গড়? 7 গড়। এখন আমরা এই 6কে সহ 7টি গড় শূন্য দ্বারা পূরণ করে দশমিক বিন্দু বসায় দেব। লক্ষ্য করো, এই যে প্রথমটাকে আমরা কি করলাম? 1, 2, পরে 5টা শূন্য দিলাম ডান পাশে এবং 1টা শূন্যের বামে দশমিক বিন্দু বসে এই শূন্যটা কেটে দিলাম। তাহলে কয়টা শূন্য থাকবে? 4টি শূন্য। আবার এই ক্ষেত্রে কত গড়? বাম পাশে শূন্য যাবে, দশমিক বিন্দু চলে যাবে 7 গড়। তাহলে 1 গড় আমাদের আছে, 6 আছে, আর বাকিগুলি শূন্য দ্বারা পূরণ করতে হবে, আর 6টি শূন্য বসাইতে হবে। দেখো এই যে 6টি শূন্য বসে আমরা বামে নিয়ে আসলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা, এই প্রশ্নটি নিজে নিজে তোমরা চিন্তা করে লিখে নিবে। তাহলে তোমাদের বৈজ্ঞানিক আকার কেন প্রয়োজন তা আয়ত্তে এসে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বারবার অনুশীলন করবে, তাহলে ভালো ফলাফল করা আশা করতে পারো। তাহলে আজ আর নয়, খোদা হাফেজ।